সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই খবর এবং খবরের পেছনে খবর নিয়ে আমাদের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ এবং আপনাদের আলোচনার বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে এই দিনটি আমরা সকলেই জানি, এই দিন ঘিরে বড় দুর্ঘটনা আমাদের পুরো দেশ, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, এবং রানা প্লাজা এই নামটি একটি স্মারক হয়ে উঠেছে, এবং সেই ঘটনার পরপর পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশে দুর্ঘটনা ঘটলে পরে কেমন করে তা প্রতিহত করতে হয়, এবং দুর্ঘটনা ঘটলে পরে কি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তার একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা এই রানা প্লাজার ঘটনার দিন থেকে হয়েছে। কিন্তু অভিজ্ঞতা হলেও যাদের জীবনের উপর দিয়ে এই অভিজ্ঞতাটি অর্জিত হয়েছে, তারা কিন্তু কেবল তারাই জানেন এবং তাদের পরিবারই জানেন যে কি অসহ্য অসহনীয় অবস্থার মধ্যে তারা পড়েছিলেন। কিন্তু নতুন করে কোনো মানুষ যেন এই অবস্থার মধ্যে না পড়েন, সেটি তো আমরা বরাবর চাই এবং আমাদের কাম্য হয়। সে কারণে সেই দিনটিতে যারা রানা প্লাজার ভেতরে আটকা পড়েছিলেন এবং যারা উদ্ধার করেছিলেন, এদের কাছ থেকে আমরা শুনে নিতে চাই ভবিষ্যতে এই ধরনের ঘটনার মুখোমুখি বাংলাদেশ, আমরা ব্যক্তি লেভেলে আমাদের বাসায়, আমাদের অফিসে যদি আমরা পড়ে যাই, তখন আমাদের কি করতে হবে। সে কারণে আজকে আমাদের সঙ্গত অতিথি আসমা, রানা প্লাজা দুর্ঘটনায় আটকা পড়েছিলেন আপনি খুব সম্ভবত 4 দিন ভেতরে আটকা পড়েছিলেন। আপনার গায়ের উপর একটা পিলার পড়েছিল, রাইট? পিলার পড়ে আমরা জানবো আপনার কাছ থেকে। জানাটা অনেক সময় অমানবিক হয়, আমরা বোধহয় যতটুকু সম্ভব ততটুকু জানবো। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ ফেরদৌস। আপনি ছিলেন নিশ্চয়ই সেদিন, আসমারা যেমন ভেতরে ছিলেন, আপনাদের মতো সাধারণ, এখন আর সাধারণ নয়, আপনারা তখন বাইরে তাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন, এবং এই পুরো কার্যক্রম যারা তদারকি করেছিলেন, তাদের নেতৃত্বের আসনে যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন সেই সময় মেজর AKM শাকিল নওয়াজ, সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দিতে পারার জন্য। এবং এই মুহূর্তে যারা আপনারা টিভি সেটের সামনে আছেন, আপনারা তো আছেনই, আপনাদের অভিজ্ঞতাও আমরা শুনতে চাই, আপনাদের মত আমরা নিতে চাই, এবং আমাদের টেলিফোন নম্বর আমাদের দেওয়া রইল স্ক্রিনে। ফোন উঠাবেন, ফোন করবেন, আমরা সরাসরি হয়তো আমাদের আলোচনায় ঢুকে পড়ি। আসমা, সেই দিন যখন আপনি ভেতরে আটকা পড়ে গেলেন এবং অন্ধকার, আপনি কি ভেবেছিলেন যে আপনি বেঁচে থাকবেন? জি না। আচ্ছা, কি অবস্থা হলো সেই সময়টিতে? অবস্থা মনে করেন আমি ভিতরে পড়ে আছিলাম, আমি মনে করছিলাম আল্লাহ দুনিয়ার মাঝে আর আমি বাইরে হয়ে পারবো না, কিন্তু আমার এরকম ঘটনা আছে, কিন্তু আমার ছেলে মেয়েরা আর আমি দেখতে পারবো না, আমার কিন্তু এরকম জ্ঞান আছে। কিন্তু যারা ভিতরে আছে এরা খালি কইছি, আপনি দেখতে পাচ্ছিলেন, বাকিরা দেখছি স্যার। আচ্ছা, এরকম জ্ঞান ছিল, কিন্তু খালি কইতাছে তুমি আসমা বেঁচে থাকবা, কিন্তু আমরা মারা যাম, তুমি যেভাবে পড়ে রয়েছো তুমি লড়তে পারো না, তোমার বিম পড়ছে দিকে তুমি লড়তে পারো না, তুমি বাচ্চা থাকবা। তো আমি আবার বলি আমি কেমনে বাচ্চা থাকুন, আপনি কিভাবে বললেন আমি বাচ্চা থাকুন? না, আমরা বলি আপনি বাচ্চা থাকবেন। কে এই কথাটা বলছে? এটা বলছে মনে করেন একটা মহিলা মারা গেছে, সাথে কিন্তু 50 জন আছে। আচ্ছা, 50 জনে মারা গেছে, কিন্তু আর 10 জন জীবিত আছে, কিন্তু একটার সাথে একটা পড়ে আসছিলাম। কিন্তু আমার এবং যে মারা গেছে এবং এরা কিন্তু কথা বলতে পারছে, কথা বলতে পারছে, কিন্তু নেটওয়ার্ক পায় না। নেটওয়ার্কের কারণে মানুষ আরো কিছু করতে পারে না। নেটওয়ার্ক পায় নাই মানে তাদের মোবাইল ছিল, কিন্তু সাথে মোবাইল ছিল, তাই তো? সাথে মোবাইল ছিল, কিন্তু নেটওয়ার্ক পায় না। কিন্তু কেটুকই খালি কইছে পানি দাও। পরে মনে করেন পানি নাই, সেদিন আর পানি নাই, কিন্তু সমস্ত দিন পানি নাই। পরে আমরা মিশিংয়ের নিচে একটা ছেলে আছিল, কিন্তু স্যারের মতো, এই ছেলেটা কইছে কি খাবার তো কিছু নাকি, আমার কাছে 8,000 টাকা, সে মুক্ত ছিল, তাই তো? হ্যাঁ, মুক্ত ছিল। আমি যদি বেঁচে ততঙ্গ আমরা বেঁচেতে পারবো। কইছে আমার পকেটে 8,000 টাকা আছে, আমি বাইরে এতঙ্গ কত পানি লাগবে, এত পানি আমরা খাওয়াবো, তোমরা চিন্তা করো না। তো আমি বলি কি আমরা আগে বাচ্চা লই, পরে আপনি সব পানি খাওয়াবেন। একটু করার পরে একটা মহিলা কইতেছে তো আমার খিদা লাগছে, খিদা লাগছে, আমার তো অনেক কিছু দেওয়ার মতন শক্তি নাই। পরে একটা তরমুজের চোখলা আছে, মিশিংয়ের নিচে তরমুজের চোখলা কামড়ি করে যার সামনে পাইছি খাইছি, কিন্তু জীবন বাঁচাইছি। খাওয়ার পরে পানি কানলাম, আর পানি চানি পাইলাম না। পরে রাত্রে এইভাবে পড়েছে, একটার উপর একটা পড়েছি, কিন্তু লড়তে পারি না, এই হাত আছিল আমার তলে। কিন্তু খালি কইছি কি একজনের পর আরেকজনে, কিন্তু মানুষ যে কামড়াইছে, যেটি মরছে,
এটি কিন্তু দাঁড় পাইছে আমার অনেক মোহ দাগ নাই গে, কিন্তু আমার স্পট অনেক আছে মাথার, খালি হারা দাঁড় পাইছে, খালি তুমি বাঁচবা, আমি আমারে বাঁচাইলা নাকি। তো আমি বলি আমি বাঁচাই, আমি যদি মেরে যাই, আমি কষ্ট তো বলা, আমি মরে গেল গো বলা আছি, কিন্তু আপনারা তো মরছেন, আপনারা শান্তি পাবেন, কিন্তু আমি এ বাঁচাতে কোনো না বাঁচাই ভালো। আমার মনে হয় আমরা আমরা কত দূর আর শুনতে পারবো, এবং সেই সেই সময়টিতে যারা শেষ পর্যন্ত মারাই গেলেন, মারা গেলে কেউ মনে করেন এতটুকুই দেখছি, সেদিন আবার মোবাইলের একটু চার্জ আছিল, কিন্তু মানে এটা কততম দিন হলো, মানে আপনি 4 দিন ভেতরে ছিলেন? আমি এইভাবে 4 দিন ভিতরে ছিলাম, কিন্তু 4 দিনের জায়গায় যেদিন মরছে সেদিন কিন্তু আমার জ্ঞান আছিল। পরে যখন ওই যে 3 দিনের মাথায় মানুষ মরলে যে এরকম গন্ধ বাড়ে না, দুর্গন্ধতে কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার এই 4 দিনের পরে কিন্তু আপনি 2 দিনের মাথায় আমার জ্ঞান নাই। এবং প্রথম মানুষটা কততম দিনে মারা গেল? মনে করেন অনেক, যেদিন ভাঙছে এদিনই কিন্তু অনেক মানুষ মারা গেছে। আচ্ছা, আপনার ওই ভেতরে পকেটটার মধ্যে কয় তলায় ছিলেন আপনি? আমি 5 তলায় ছিলাম। 5 তলায় ছিলেন, এবং ভেঙে তখন কয় তলায় এসেছেন সেটা তো আর জানা নাই। এটা তো স্যার আর আমি কইতে পারি না, কিন্তু আমার জ্ঞানও ছিল না। এবং 2 দিন আমার জ্ঞান ছিল। প্রথম কতদিন পর্যন্ত মানুষ বাঁচতে পারলো? আমি মানে দুর্ঘটনার পরে কতদিন পর্যন্ত মানুষ বেঁচে রইল? প্রথম কবে মারা গেল? যেদিন দুর্ঘটনা ঘটছে সেদিন তো মানুষ অনেকটাই মারা গেছে, কিন্তু পরে যে 10 জন আমরা বাচ্চা রয়েছি, কিন্তু 10 জন বাচ্চা আছি, কিন্তু আর 50 জন মারা গেছে, আমরা এটা জানি। এই 10 জনের মধ্যে সবাই বেঁচে ছিল শেষ পর্যন্ত? না, 8 জন মারা গেছে, কিন্তু আমি অনেক। সেই 8 জনের মধ্যে প্রথম জন কবে মারা গেলেন? প্রথম জন না, 2 জন উদ্ধার করতে মারা গেছে, মনে করেন রশি দিয়া ছিদ্রি করছে, ছিদ্রি করে মনে করেন এতটুকু ছিদ্রি করছে, ছিদ্রি করে টাইনা বার করছে, মনে করেন পরার মাঝে একটু কাপড় ছিল না, কিন্তু আমিও মারা যেতাম, কিন্তু আমার অক্সিজেন দেওয়া করছে। ক্যান্টনমেন্ট নেওয়ার পরে 14 দিন পর আমার জ্ঞান ফিল। ফেরদৌস, মানে এই অভিজ্ঞতার পর তো বাক সরে না, কিন্তু আপনারা তখন বাইরে থেকে কি দেখছেন? আপনি খেয়াল করেছেন ভেতরে মানুষ জীবিত, 4 দিন জীবিত আছেন, ভেতরে জীবিত মানুষ। বড় চ্যালেঞ্জটা সেই মুহূর্তে কি ছিল? সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভিতরে যাওয়াটা, কারণ বিল্ডিংটা কিন্তু সে বলল যে 4 দিন, বিল্ডিংটা প্রত্যেকটা মুহূর্তের জন্য নিচে আসতেছিল। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ, যে বিল্ডিংটা মানে 1 সেকেন্ডের জন্য বাঁচছিল না, যে বিল্ডিং মানে আপনার নিচের দিকে ধসতেছে না, এরকমের না। তো কেউ যে ভিতরের মানে তার লাইফ নিয়ে ঝুঁকি নিয়ে যে সে ভিতরে যাবে, যে রিস্কিউয়ারের ভিতরে যাবে, সে ফিরে আসাটা এটা একটা বড় কমপ্লিকেটেড ইস্যু ছিল। তো ওখানে যারা যাচ্ছে তারা ফিরে আসতেছে, কেউ ফিরে আসতে পারতেছে না, বা ওই সুযোগগুলো কম ছিল। তো তার এক্সপেরিয়েন্সের একটা ছোট্ট একটা উদাহরণ আমি বলি। আমি যখন আপনার ভিতরে ক্রলিং করে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমি দেখলাম ওখানে প্রায় 4-5 জন মানুষ আছে, এবং 4-5 জন মানুষের, এটা হচ্ছে দ্বিতীয় দিন, 4-5 জন মানুষ আছে, তারা সবাই সেন্স আছে, ক্ষুধার্ত বা এভাবেই আছে তারা। তো তাদেরকে রিস্কিউ করতে হবে। এখন রিস্কিউ করার জন্য প্রথম হচ্ছে গিয়ে যে রিস্কিউয়ার, তাকে মানে আমার তো অত প্রথম দিক থেকে অত এক্সপিরিয়েন্স ছিল না যে কখন এটা ধসবে, কিভাবে হবে। তো আমি তারপর আমার মোটামুটি উপস্থিত জ্ঞানে, উপস্থিত বুদ্ধিতে যেটা আমি করলাম, যে আমি যেই জায়গাটা রিস্কিউ করতে যাচ্ছি সেই জায়গাটার পিছনে ভীমটা কতটুকু ফাঁকা আছে সেইটা আমি জাস্ট হচ্ছে অবজার্ভ করা, যে এটা কতটুকু ফাঁকা, আমি আসলে টাইম টু টাইম ব্যাক করে আসতে পারবো কিনা। তো যাই হোক, আমি ভিতরে প্রায় আপনার 50 ফিটের মতো ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি মানে এরকমের হয়তো বা, কিন্তু আপনি তো ট্রেন্ড উদ্ধার কর্মী নন। হ্যাঁ, আমি ট্রেন্ড উদ্ধার কর্মী। আমি বাংলাদেশ ফায়ারের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ইনিশিয়েটিভ ছিল, যখন আপনি উদ্ধার কাজে গেলেন তখন আপনি অলরেডি প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলাদেশ ফায়ার ডিপার্টমেন্টের আমি অলরেডি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভলান্টিয়ার। আচ্ছা, তো এইটাই ছিল আমার অ্যাডভান্টেজ। তা না হলে কোনো মানে অনভিজ্ঞ ব্যক্তিকে ওখানে ভিতরে যাওয়া বা এরকমের সুযোগ দেওয়া হয় না। কারণ হচ্ছে জায়গাটা খুবই মানে ইনসিডেন্টস গুলো এমন ছিল যে রিস্কিউয়াররা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছে। ভিতরে গিয়ে কি দেখলেন? ভিতরে গিয়ে দেখলাম তারা বেঁচে আছে, কিন্তু ওই জায়গায় মানুষ পৌঁছাতে পারতেছে না যে তারা বেঁচে আছে সেই ইনফরমেশনটা দিবে। তো আমি ওইখানে ওই জায়গাটা থেকে আমি আবার চলে আসলাম। আমি দেখলাম যে অনেক ভালো স্পেস আছে এবং ভিতরে যাওয়া যাচ্ছে এবং আসা যাচ্ছে। আমি ইনফরমেশনটা নিয়ে যে ওখানে মানুষজন আছে, এরপর আমি বাইরে চলে আসলাম। এরপরে সাথে সাথে ওই মানে ওই জায়গা থেকে মানুষ যারা বেঁচে আছে তারা যে আসবে, তাদের আসার সুযোগ নেই, কারণ দুইটা ভীম, মানে এই একটা ভীমের নিচের অংশ আর একটা ভীমের নিচের অংশ, তার মানে এতটুকু ফাঁকা, ওইখান থেকে আনার সুযোগ নেই। অতএব যেটা করতে, অর্থাৎ একটা ভবন যখন ভেঙে পড়বে তখন সেটা কেমন করে কোথায় ভেঙে পড়বে তার তো কোনো বাধা ধরা কোনো নিয়ম রীতি তো থাকার কোনো কারণ নাই। ফলে এবং কোন কোনায় মানুষ কিভাবে করে আটকা পড়ে আছে 4 বছর,
পরে আপনি সেই অপারেশনে ছিলেন, এখন আপনি যদি পেছন ফিটটা তাকিয়ে দেখেন, তাহলে আপনার কাছে কি মনে হয় তখন সবচেয়ে বড় বাধাগুলো কি ছিল, যেটি আসলে না হলেও ভালো হতো, না হলে অনেক মানুষ আমরা বাঁচাতে পারতাম? আমি প্রথমে আত্মার মাগফিরাত করছি যে রানা প্লাজা ভবন ধসে যারা মৃত্যুবরণ করেছেন 1136 জন লোক, তাদের আত্মার মাগফিরাত করছি, এবং অনেকে আহত হয়েছেন, তাদের যারা বেঁচে আছেন তাদের সহানুভূতি জানাচ্ছি। আসলে রানা প্লাজার যে ইনসিডেন্ট হলো সেটা হলো সকাল 8:30 আনুমানিক। তো খবর পাওয়া মাত্রই আমি দি সেকেন্ড ম্যান যে ফায়ার সার্ভিসের পুরো টিমটা নিয়ে ওখানে মুভ করি। দিনটা হরতাল ছিল নাকি? দিনটা হরতাল ছিল, যার ফলে আমাদের কিন্তু ফ্যাসিলিটিস পেয়েছিলাম প্রচুর পরিমাণে, এবং ফ্যাসিলিটিস বলতে রাস্তাঘাট খালি ছিল। রাস্তাঘাট আমরা কিন্তু 20 মিনিটসের ভিতরে ঢাকা থেকে কিন্তু আপনার ওই জায়গায় পৌঁছতে পেরেছি। ওখানের মেন চ্যালেঞ্জটা যেটা ছিল যে বিল্ডিংটা ভেঙে গিয়েছে, সেই বিল্ডিংটা ভাঙার পরে কিন্তু পুরো প্যানকেক, পুরো পেস্ট হয়ে গেছে। 9 তলা বিল্ডিং, সেটা হয়েছে মাত্র 1.5 স্টোরিড বিল্ডিং। ফ্লোর টু ফ্লোর গ্যাপ ছিল মাত্র 1.5 ফিট। এদিক দিয়ে রেস্কিউ অপারেশনটা ভেরি ডিফিকাল্ট ছিল। আরেকটা হলো যে রেস্কিউর প্রথম জিনিসটা যেটা দরকার, আমাদের কিন্তু ওই বিল্ডিংয়ের প্ল্যানটা দরকার বা ডিজাইনটা দরকার ছিল, সেটা কিন্তু আমরা প্রথমে পাইনি। যার ফলে অ্যাজ এ রেস্কিউর হিসাবে আমাদেরকে কিন্তু আমরা যেটা করে থাকি, ফার্স্ট ফেজে যে অপারেশন দুপুর 12টা পর্যন্ত আমরা যে অপারেশনটা চালাইছি, আমরা গিভ ইম্পর্টেন্স যে লাইটলি ট্র্যাপ পিপল, যারা আশেপাশে কম আহত রয়েছে, অল্প আটকে রয়েছে, তাদেরকে আমরা কিন্তু আপনার এখান থেকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা কিন্তু তারপরে ইম্পর্টেন্স যে ফর্মুলেট পলিসি, যখন দেখলাম যে আমার অপারেশন প্রোগ্রেস হচ্ছে না, তখন আমার টিমের লোকজনকে আমরা ডাকাই যে কীভাবে যাওয়া যায়। তখন আমরা ভার্টিক্যাল হোলিং সিস্টেমে যাই এবং উপর থেকে 20টি গর্ত করে যখন আমরা করতে থাকি, তখন কিন্তু আমরা একে একে ডিবিএ যখন যাইতে থাকি, তখন মানুষটা ওই যে উনি যে বলেন, অনেক লোক কিন্তু একটা বিল্ডিং মানে 9 তলা বিল্ডিং, হাফ স্টোরিড বিল্ডিং রয়েছে, মানে ইন বিটুইন ফ্লোরে হলো আপনার হাফ ফিট, মানে লোকগুলো পেস্ট হয়ে রয়েছে। তারপরে আমরা এমনও 3-4 জন ডেড বডির ভিতরে একজন বেঁকে রয়েছে, তাকে কেটে কেটে আমরা বের করেছি। এখানের যে মেন প্রবলেমটা যেটা ছিল, আমি রেস্কিউর পয়েন্ট অফ ভিউতে বলবো যে এরকম ধরনের অপারেশন কিন্তু ডিজাস্টার কিন্তু আমাদের হয় নাই। ইনিশিয়ালি কিন্তু আমরা মোটামুটি একটা কমান্ড কন্ট্রোল বা কোঅর্ডিনেশনের একটা ছিল, যেটা একটু হয়েছে। আবার রেস্কিউ ইকুইপমেন্টও কিন্তু সবার ছিল না, একমাত্র ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ইকুইপমেন্ট একটা বড় অংশ। এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা জেনে নিতে চাইবো ভবনের সত্যিকার অর্থে দুর্বলতা কি ছিল। আজকেও মামলা নিয়ে নানা রকম আলোচনা আছে। একজন আহত শ্রমিক সে সময় রানা প্লাজায় বোধহয় আটকা পড়েছিলেন, তিনি ফোন করেছেন। আমরা খানিকটা শুনে আসি না ওনার কাছ থেকে। হ্যালো, সাকুম বলবেন? আচ্ছা, হৃদয় বলবেন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। ঠিক আছে। আমি তখন পাঁচতলায় নিয়োগে চলে থাকি, তো আমার ওখান থেকে মেরুদণ্ডে এবং আমার পাঁজরে আঘাত পাই। আমার বুকের পাঁজরটা ভিতরে চলে গেছে, আর আমার এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। আমার মেরুদণ্ড একেবারে ঝুজা হয়ে গেছে, আর আমি বিছানা থেকে চলতে পারি না, একবার টেস্ট ব্যবহার করে চলতে হয়। আমি 5টা দিনে চলাফেরা করতে পারি না কোনো কিছুতে। আমার এই পর্যন্ত 4 বছর হয়ে আমার বাবার নানাদের সম্পত্তি ছিল, সেটা বিক্রি করে আমি চিকিৎসা করে দিচ্ছি। তো এই আজ 4 বছর হয়ে যায়, আমাকে নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক 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 ভিডিও তৈরি করা হয়েছে। আজও পর্যন্ত আমি কোনো ক্ষতিপূরণ পাইনি বা আমি কোনো সহযোগিতা পাইনি। আমি চিকিৎসা পাচ্ছি না, আমি দুটো বলতেছি। আমরা হৃদয়, আপনার পুরো নামটা যদি আরেকবার আমাদেরকে বলেন। হৃদয়, আপনার পুরো নামটা যদি আরেকবার একটু বলেন আমাদেরকে। মাহমুদুল হাসান হৃদয়। নিশ্চয়ই আপনি কোন এলাকায় থাকেন এখন? আমি সবার আপনার সবুজবাগ থাকি। সবুজবাগে আপনি থাকেন।
আমার মনে হয় আমরা কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনছেন, না হলে আমাদের সাংবাদিকরা নিশ্চয়ই আপনাকে খুঁজে বের করবেন। আজকে সারাদিন কিন্তু আমরা শুনেছি যে কেউ ক্ষতিপূরণ পায়নি এমন কেউ বোধহয় নেই। আপনি নিজে ফোন করেছেন আমাদেরকে, আমরা শুনলাম আপনার কথা। নিশ্চয়ই কর্তৃপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ রেসপন্স করবে। থাকবেন আমাদের সঙ্গে, ছোট্ট একটা বিরতির সময় আমাদের হয়েছে। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি রানা প্লাজার অভিজ্ঞতা জানবার চেষ্টায় আছি, এবং বিরতির ঠিক আগে আগে আমরা শুনছিলাম বর্ণনা। আবার আমরা ফিরবার চেষ্টা করি। আসমা, আপনি 4 দিন আটক ছিলেন এবং তারপরে আপনি বেঁচে ফিরেছেন। আপনার সঙ্গীরা, তাদের বেশিরভাগই তারা মারা গেছে। 10 জন আপনি জীবিত দেখেছেন, তাদের মধ্যে 8 জন মারা গেছেন। আপনি না, বেঁচে আছে 10 জনেতে 8 জন। 8 জন বেঁচে আছে। বেঁচে আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত। এবং তার মানে তো বেশিরভাগই বাঁচলো যারা বেঁচে ছিল, তাই তো? এবং যারা মারা গেলেন তারা তো মারাই গেলেন। সেই অংশটা একটুখানি যদি শুনি, যে তারা তাহলে এত মানুষ মরলো কেমন করে? মূল্য মনে করেন একটা বিম যে একটা ইট পড়লেই কিন্তু মানুষ লড়ন যায় না, আর এক সাথ আরেক সাথের মাঝে পড়ে রয়েছে। স্যারে যে বললো কথাটা, স্যারের কথাটা যে কইলো, স্যারের কথাটা যুক্তির কথা হয়েছে। মানে যখন আপনারা প্রথম যখন নড়তে শুরু করলো বিল্ডিংটা, তখন আপনারা কি অবস্থায় ছিলেন? মানে আপনি কি দেখলেন? স্যার দৌড় দিছিলাম, দৌড় দিয়ে আর আটকানো পড়ছিলাম, কইলাম না বিমের নিচে আসছিলাম, আর যাইতে পারিনি। কিন্তু যারা সিঁড়ির নিচে গেছে হেরাই কিন্তু বেশি মারা গেছে মানুষ। সিঁড়ির নিচে যারা গেছে তারা বেশি হেরাই মারা গেছে বেশি। আচ্ছা, কিন্তু আমিও সিঁড়ির নিচে গেছিলাম গা, সিঁড়ির নিচে তো আবার মনে করেন আইডেন্টি কার্ড, আমি যদি মরি আমার আইডেন্টি কার্ড ছাড়া তো আমার বার করতে পারতো না, তো আমি আবার আইডেন্টি কার্ড আনবার গিয়ে আর যাইতে পারলাম না। মনে করেন একদল দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে বিমের কাছে বইরে রয়েছিল, পড়ার কারণে আর আমরা যাইতে পারছি না। এবং আপনি যেখানে পড়ছেন বিল্ডিংটার কোন অংশে আপনি দাঁড়ায় ছিলেন? কোন অংশ মনে করেন টয়লেটের কাছাকাছি কিন্তু বিমের পড়ছে, কিন্তু এক সাথ আরেক সাথ, কিন্তু এত অন্ধকারের মাঝে স্যার কেন বলতে পারিনি, বুঝেন নাই? কিন্তু এইভাবে যে পড়ছি, কিন্তু সাংবাদিকরা যে ছবি উড়ে আনছে দেখাইছে, কিন্তু যেভাবে পড়ছি এইভাবেই দেখাইছি, কিন্তু আমরা বেশি কেন করি নাই। এবং ভেতরে যারা তারপরে মানে সঙ্গে সঙ্গে তো অনেক মানুষ সেখানে কিন্তু অনেক ডাইভার নিচে মনে করেন পাথরের নিচে মনে করেন চেয়ারটা, আমি চেয়ারটা বললাম নিচে ডাইভার হয়েছে, কিন্তু তারা উঠতেও পারতেছে না, ইয়েও করতে পারতেছে না, জিরবা কিন্তু এতটুকু বার হয়েছে, কেউ চোখ দিয়ে আত্মা গেছে, অনেক ধরনের অনেক কিছু। কিন্তু খেসমকা স্যার আমরাও দেখলো ভয়ঙ্কর, আমরাও দেখলো ভয় পাইবেন, কিন্তু আমরা একবারই দেখে আর দ্বিতীয়বার দেখিনি। এবং যারা ভেতরে বেঁচে রইলেন, যে 10 জন আপনি বলছেন তাদের মধ্যে 2 জন মারা গেছেন, যারা বেঁচে রইলেন তারা তখন কি করতে পারলেন সর্বোচ্চ? হেরা আর কি গো, যারা জীবিত আছিল হেরা তো কইছে আঙ্গ উদ্ধারকারী, তাড়াতাড়ি উদ্ধারকারী সেনাবাহিনীকে কইছে আঙ্গ বার করেন, কিন্তু হেরা যে বার করবো হেরা তো কোনো আওয়াজ পাইতেছে না, আঙ্গ যে কিভাবে বার করবো, যোগাযোগ করবো। ওরা যখন স্যারে বললো ছিদ্রি করছে, ছিদ্রি করে ওই তো মানুষটা জিজ্ঞেস তোমরা কয়জন জীবিত, কয়জন মারা গেছে। ভেতর থেকে ছিদ্র যে করতেছে এটা আপনারা টের পাচ্ছেন? এটা টের পাইছি স্যার। আচ্ছা, এবং ভেতর থেকে বাইরে কি হচ্ছে এবং বাইরে থেকে যে সাহায্য করার জন্য লোক আসতেছে সেটা আপনারা টের পাচ্ছিলেন না? যেদিন ছিদ্রি করছে যে ছেলেটা বাচ্চা রয়েছে, এই ছেলেটা খালি কইছে কি তোমরা বাঁচবা, ওই ছিদ্রি করতেছে সেই ছেলেটা জিজ্ঞেসে তোমরা কয়জন বাঁচছ, কয়জন মরছ, যেটি মরে গেছে এটি তো আর বার করার কোনো ক্ষমতা নাই, পরে বার করবো, তোমরা কয়জন জীবিত আছে এটা বার করবো আমরা। 8,000 টাকা যে ছিল যে ছেলেটার কাছে, সেই ছেলেটা বেঁচে আছে? ছেলেটা অনেক বেঁচে আছে, 2টা সন্তান। এবং তার সঙ্গে আপনাদের দেখা হয়? দেখা হয়, আমরা এই মাঝে মাঝে দেখা করে, আমি জীবনে আর গার্মেন্টসও চাকরি করবো না, কিন্তু আমি রিক্সা চালাই, আমার বউ পোলাপানটা খাওয়াম, কিন্তু হাসপাতাল যায়ও নাই। হ্যাঁ আমি পুরা সুস্থ, হ্যাঁ হাসপাতাল নিবার চাইছে তো হ্যাঁ যায় না, আগে আমি বউ পোলাপান আমি দেখা করি, সে হাসপাতালেও যায় নাই? যায় নাই। সো খেয়াল করেন যে মানুষ কত রকম। কিন্তু স্যারা যে বললো, কিন্তু এই স্যারের কথা ওর যুক্তির কথা, কিন্তু যদি ছিদ্রিটা না করতো, তারা যদি না বাঁচাইতো তো কিন্তু কাণ্ড আমার এটা পুরাটা আমরা টেকনিক ডেভেলপ করেছি। যখন আমরা দেখছি যে আমাদের সারফেস ক্যাজুয়ালিটিতে আর পাচ্ছি না,
তখন আমরা কিন্তু সবাই বসে, কারণ এই রেস্কিউ অপারেশনের কিন্তু থাম্ব রোল, যখন আপনি দেখবেন যে প্রগ্রেস অফ দ্য অপারেশন হচ্ছে না, ইউ নিড টু সিট উইথ দি কমান্ডার, ফর্মুলেট প্ল্যান করা উচিত। তখন আমরা প্ল্যান ফর্মুলেট করলাম যে উই শুড গো ফর দি ভার্টিক্যাল হোলিং, এবং 20টা হোল করার মাধ্যমে কিন্তু আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এত লোকরে, এমনও গর্ত আছে যে গর্ত থেকে আমরা 50, 60 জন, 70 জন বের করে নিয়ে আসছি। উনি একটা যে জিনিসটা বললো যে সিঁড়িতে গেলে বেশি মানুষ মারা গেছে, দেখেন, বেশি সেই জন্য মানুষ- কিন্তু বেশি ভূমিকম্পে মানুষ বলে, কি কারণে মারা যায়? ভূমিকম্পের ক্ষেত্রে সেই জন্য বলা হয়ে থাকে, যখন ভূমিকম্প হবে, শেক হবে, ডো নট মুভ, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, সেফ প্লেস নিয়ে থাকেন। যারা এখানে মুভমেন্ট করেছে তারাই কিন্তু ভীমের বাড়িতে বিভিন্ন ইয়েতে একদম তৎক্ষণাৎ মারা গেছে বা এখানে চাপা পড়ে গিয়েছে। আর ওনার সাথে যে 50 জন লোক ছিল, তাদের মৃত্যুর একমাত্র কারণ হলো দে গট সারপ্রাইজ হলে পরে আপনি কিন্তু আপনার 50% গন, আপনি আর কোনো প্ল্যান করতে পারবেন না, আপনি কিন্তু আইডিয়ালি কোনো প্ল্যান করতে পারবেন না, ডিটারমিনেশন আপনার থাকবে না। এবং যারা প্যানিক হয়ে গেছে, প্যানিক হলে পরে আপনি পিপাসা পাবেন, বেশি পানি খেতে হবে, আপনি যত পানি খাবেন তত আপনি এই হবেন। এবং দেখা গেছে, আমি একটা গর্তের একজনকে বলি, আমরা ওখান থেকে একজনকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু বাকি তার সাথে 20 জন ছিল, 19 জন মারা গিয়েছে। এবং তাকে জিজ্ঞেস করলাম যে 19 জন মারা গেল কেন, তারা বললো যে প্রথম থেকে তারা সারপ্রাইজ হয়ে গেছে, তিতাসা পানি খাচ্ছিল এবং ঘাম খাচ্ছিল, ময়ল খাচ্ছিল, একজন আরেকজন ব্লাড খাচ্ছিল, কিন্তু বাঁচতে পারে না, কারণ সে প্যানিক হয়ে গেছে। প্যানিক হলে পরে আপনার হার্ট দুর্বল হয়ে যাবে এবং আলটিমেটলি আপনার হার্ট অ্যাটাকে কিন্তু আপনার মারা যাবেন। আরেকটা জিনিস হলো, দুর্ঘটনায় পড়লে পরে সবার আপনাকে আগে প্যানিক হওয়া যাবে না, কোনো অবস্থাতে প্যানিক হওয়া যাবে না। আর যেটা হলো যে উনি দেখেন, আমি বলি, আমার মনে হয় ওনাকে জিজ্ঞাসা করি নাই, উনি কিন্তু এখনো ট্রমাটাইজ আছে। উনি যে এই সমস্ত দুর্ঘটনায় যারা পড়ে তারা কিন্তু ট্রমাটাইজড হয়, তাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা আদৌ হয়েছে কিনা আমি জানি না। এবং একটা লোক যদি ট্রমাটাইজড হয়ে যায়, সাইকোসোশ্যাল প্রবলেম হয়, সে কিন্তু পরিবারের জন্য আজীবনই থাকবে। যেমন আমি অ্যাজ এ রেস্কিউয়ার আমি কিন্তু ঘুমাইতে পারিনি, আমাদেরকে কিন্তু কাউন্সিলের মাধ্যমে মোটামুটি এটা করা হয়েছে। তো আমার মনে হয় যে এখনো অনেকেও আছে, আপনারা ওনাকে জিজ্ঞেস স্যার, করতে আমার পারেন এই এই ভিডিও ট্রমাটাইজের আছে। এই জিনিসটা আছে। কমিটি হাসপাতাল কিন্তু কয়বার আমি 25 দিন 15 দিন থেকেছি, কিন্তু আমারও ডাক্তার এই কথাটাই বললো, স্যারে যে কথাটা বললো এই কথাটাই বললো, কিন্তু আমি অন্য স্যার ঘুমাইতে পারি না, অন্য ঠিক মতন আমি খাইতেও পারি না। কিন্তু রাত যদি ঘুমাইলে আমার টেবিলের মধ্যে আমার বাচ্চা আছে, বাচ্চাটাই কিন্তু আমার তো আর সাথে কেউ নেই, বাচ্চাটা আমার পানি দেয়, ঘুমো থেকে আম্মু তুমি পানি খাইবানি, তো আমার ঘুমোর তালে পানি খা। কিন্তু লাস্টের দিন যেদিন বার হয়েছি সেদিন কিন্তু আমি ছেলেটার পেশাব খাইছি, কিন্তু আমি যে খালি মুখটা আমার ভিজাইছি, কিন্তু এটুক পরে ছেলেটাই কইছে সাংবাদিকের কাছে, এটুক আমি জানি। এটা জি, ডিজাস্টারের মানে অ্যাজ এ রেস্কিউয়ার এটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জ, যে বললো যে ট্রমাটাইজ হয়ে যাওয়া। যেমন আমি নিজে প্রায় 17-18 দিনের মতো মানে অনেকটা মানে আটকানো অবস্থায় ছিলাম, মানে ওখান থেকে ফিরে আসার পরে আমি প্রায় 1.5 মাস হচ্ছে ফ্যামিলির কাছে, মানে কোথাও আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি আমার অসুস্থতার কারণে। সাইকোলজিক্যালি আমি অনেকটা, কিন্তু আপনি বলছিলেন, বিরতিতে বলছিলেন যে আপনি একটা পর্যায়ে খেয়াল করলেন যে একেবারে গ্রাউন্ড ফ্লোরে যারা নিচের দিকে আটক আছে, এরকম কাউকে আপনারা তো সেই সময় পেয়েছিলেন, যাদেরকে জীবিত উদ্ধারের আশা আপনারা ছেড়ে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে ওইখানে প্রায় আপনার 7-8 জন মানুষ ছিল, যারা একটা জায়গার মধ্যে আবদ্ধ, এবং তারা ওইখান থেকে কথা বলতে কমিউনিকেট করতে পারতেছে, কিন্তু তারা একটা মানে 2টা ভীমের মাঝামাঝি একটা জায়গায়, খালি জায়গায়, এবং একটা বক্স ছিল, কাপড়ের রোল, যেই বক্সগুলো পাঠানো মানে বাইরে পাঠানো হয়, ওইরকম কোন একটা ভারী বক্সে মানে একটা ছাদের একটা পাশ আটকে ছিল, বিল্ডিং এর একটা পাশ। তো আমরা অনেক ট্রাই করছি, আমরা ফায়ার সার্ভিসের লোক, সেনাবাহিনীর লোক ওখানে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করে যে লাইট দিয়ে ধরে যে ওখান থেকে যদি ওই বক্সটা কোনোভাবে সরে যায় তাহলে তারা এমনিতেই মারা যাচ্ছে। তো এরপরে যেটা সর্বশেষ মানে ওখান থেকে বাঁচানোর আর কোনো সুযোগ নেই, তখন আমরা তাদেরকে কলেমা পড়িয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। এরপরে মানে জানি যে তারা আর ওখান থেকে ফিরে আসার সুযোগ নেই। তো এটা দেখা চোখে যে তার সাথে, কিন্তু ভবনটা তো ভেঙে পড়ে নাই, ভবনটা যে অবস্থায় আছে সে অবস্থাতেই ছিল, এবং সেই অবস্থাতেই ভেতরে মানুষ ছিল, এবং মানুষ উদ্ধার করতে পারি নাই আমরা, না, এবং সেই মানুষ মারা গেছে। আমি একটু অ্যাডপ্ট করি, যেটা হলো যে ইন্টারন্যাশনাল ইয়েতে, যেটা হলো আমাদের রেস্কিউয়ার ইয়েতে,
একটা মানুষ কিন্তু নর্মালি সার্ভাইভ করতে পারে যদি তার হার্ট যদি থাকে, সে যদি ভেরি কনফিডেন্ট থাকে, ডিটারমাইন্ড থাকে, রেশমা তার সেটা হলো যে সে 120 আওয়ার্স কিন্তু 5 দিন কিন্তু বাঁচতে পারে। সেই জন্য সার্চ অ্যান্ড রেস্কিউর হলো এই 5 দিন হলো লাইটলি ইকুইপমেন্ট দিয়ে অপারেশন করাবে। এখানে কখনো কিন্তু হেভি ইকুইপমেন্ট ইউজ করা যাবে না, এবং রানা প্লাজায় কিন্তু আমরা এটা করিনি। এবং 120 ঘন্টা অপারেশন করার পরে যখন দেখলাম যে আর সার্ভাইভাল প্রবাবিলিটি নাই, তখন কিন্তু আপনার মেকানিক্যাল ডেব্রিজ রিমুভাল হেভি ইকুইপমেন্টে রেস্কিউ অপারেশন কিন্তু যাওয়া হয়। মানে হচ্ছে আপনি ভাঙা অংশটাকে সরানোর জন্য সেটি যখন ভাঙতে চাইলেন, তখন ভেতরে যদি কেউ আটকা পড়ে থাকে তার গায়েও তো পড়ে গেল ইটের টুকরা কিংবা বড় শাবল কিংবা হোয়াটএভার। কিন্তু আমি বলছি যে এরকম কোনো যন্ত্র কি নাই যে যন্ত্র দিয়ে আপনি যেই স্যান্ডউইচের মতো বিল্ডিং এর অংশ পড়ে আছে সেগুলোকে একটা একটা করে তুলে ফেলা সম্ভব হবে? দেখেন, এটা ভার্টিক্যাল লিফটিং এর কথা বললেন, এখানে রানা প্লাজা এসে যদি আপনি ডেব্রিজের কথা বলেন, কয়েক শত কয়েক হাজার টন একটা ডেব্রিজ, এরকম রিমুভালের কোনো নাই। আর এই সমস্ত ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশে যে অপারেশনটা আমরা কলাপ স্ট্রাকচারে করছি, দিস ইজ দি ফ্যান্টাস্টিক ওয়ান, ওয়ার্ল্ড রিকগনেবল একটা অপারেশন। কিন্তু এরকম অন্য কোথাও হলে পরে করতে পারতো কিনা জানি না, কারণ আমাদের ডেডিকেশনের জন্য কতদিন লেগেছিল। আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করেছি 24 তারিখে, এবং এটার লাইটলি ট্র্যাপ রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়, মানে 120 আওয়ার্স যেটা কমপ্লিট হয় 29 তারিখ 1900 ঘটিকায়, এবং তারপরে থেকে কিন্তু আপনার হেভি রেস্কিউ অপারেশন শুরু হয়। এটা 13 এপ্রিল পর্যন্ত এটা হয়, 13 মে পর্যন্ত এই রেস্কিউ অপারেশনটা আপনার ডেব্রিজ রিমুভাল এই কার্যক্রমটা চালানো। এটা 17-18 ডেজ এটা অপারেশনটা ছিল। ফলে আমি যেটি মূলত জানতে চাই যে ফলে যদি ভূমিকম্প হয় এবং তাহলে তো অসংখ্য বিল্ডিং একই রকম পরিণতি হবে। আমি বলতে পারি এই জন্য বললাম যে ঢাকা শহরে যদি আপনি দেখেন আমাদের 4 লাখ বিল্ডিং এর মতো আছে, এই বিল্ডিং গুলো কিন্তু ভূমিকম্পের জন্য সহনীয় নয়। এখানে 16s এর বিল্ডিং আছে, 70s এর বিল্ডিং আছে, 80s এর বিল্ডিং আছে, 90s এর বিল্ডিং আছে, এবং 80s এর বিল্ডিং আছে, 90s এর বিল্ডিং গুলো আছে যেগুলো বিল্ডিং কোড অনুসরণ করে করা হয়নি। তো এই বিল্ডিং গুলো খুবই ঝুঁকিপূর্ণ। আর বর্তমানে যে বিল্ডিং গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু আপনি বিল্ডিং কোড মেনে করা হচ্ছে। আবার রিসেন্টলি যেটা শুরু হয়েছে আফটার দ্য ইনসিডেন্ট রানা প্লাজা, এখানে কিন্তু যে আপনাদের প্রস্তুতি কতটুকু? আমি রানা প্লাজার পরে আপনাদের নিজেদের আমি আপনাকে বলতে পারি যে প্রস্তুতি শুধু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এটা কিন্তু একটা রং। এটা আমার প্রস্তুতি বলতে কিছু নাই। গভর্নমেন্ট লেভেলে আমাদের প্রস্তুতি প্রচুর আছে। ইউ থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ, আপনার লেভেলে ইন্ডিভিজুয়াল লেভেলে কি প্রস্তুতি আছে? 71 টেলিভিশনের আজকে কি প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি নেই। 71 টেলিভিশনের যে পাশের বিল্ডিং এর কি প্রস্তুতি আছে? একটা ডিজাস্টারকে মোকাবেলা করতে হলে 4 লেভেলের প্রস্তুতি দরকার। একটা হলো ইন্ডিভিজুয়াল লেভেলে, একটা হলো নেইবারহুড লেভেলে, পার্শ্ববর্তী লেভেলে, একটা হলো আপনার পাবলিক প্রাইভেট কোলাবোরেশন এখানে দরকার, আর হলো সরকারের লেভেল আছে, কিন্তু বাকি 3 লেভেলের কোনো প্রিপারেশন নাই। তাহলে ভূমিকম্প একটা বিষয় শুধু জানি আমরা, ভূমিকম্প হলে পরে সবার আগে মানুষকে কি করতে হবে সেই তথ্যটি আমরা রাইটলি ডিসাইড করতে পেরেছি কিনা এবং করে সেটি আমরা জানাতে পারলাম কিনা? হ্যাঁ, এটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে আমাদের ডিজাস্টার মিনিস্ট্রি থেকে এটা কিন্তু অনেক এটা জানানো হয়েছে যে ভূমিকম্প হওয়া মাত্রই, মানে যখন আপনি শেক হবে 1 মিনিট আপনার ঘর থেকে মুভ করা যাবে। আপনি যেই জায়গায় আছেন সেফ জায়গায় আপনাকে পজিশন দিতে হবে। এবং সেফ জায়গার সংজ্ঞা কি? সেফ প্লেস মানে আপনি ঘরের ভিতরে বের করতে হবে যে কোন জায়গায়। যেমন হলো যে একটা ভিম এবং কলামের সংযোগস্থল সেফ, বিল্ডিং এর এই কর্নারের 3 জায়গায় এটা সেফ, আর ইনার ওয়ালটা সেফ। তারপরে আপনি যদি রোবাস্ট টেবিল থাকে তাহলে রোবাস্ট টেবিলের নিচে আপনি অবস্থান নিতে পারবেন। এই কাচের টেবিলের নিচে অবস্থান নিলে পরে হবে না। তো এইটা আপনাকে, এবং ওয়েবসাইটেও এগুলো আছে, আপনাকে এগুলা নিজেকে এডুকেটেড করতে হবে। এবং আমরা কিন্তু প্রচারণা করতেছি ফায়ার সার্ভিস, আমরা আজ যে কোনো মুহূর্তে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাইকে আমরা ট্রেনিং দিচ্ছি। তো আপনাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সচেতন নাগরিক হিসাবে আপনাকে বের করতে হবে যে রুমের সেফ জায়গাটা কই, আপনি ওই জায়গায় অবস্থান নিতে হবে এবং 1 মিনিট ওখানে থাকতে হবে, and you will have to count down
60, 59 এভাবে 1 কাউন্ট করার পরে তখন আপনি কিন্তু বের হয়ে আসবেন। বার্নিং এক্সাম্পল উনি যেটা বলেছেন, দৌড়াদৌড়ি যারাই করেছে তারাই কিন্তু মারা গেছে ভীমের বাড়ি খেয়ে। তারপরে ওখানে সিঁড়ি হলে সবচেয়ে দুর্বল জায়গায়, ওখানে ট্র্যাপ পেরে। এই জন্য যারা বিশেষজ্ঞ, যারা এক্সপার্ট, তারা কিন্তু বলেছে যে শেক এবং ভূমিকম্প হলে পরে কোনো অবস্থাতে মুভ করা যাবে না, এবং যে অবস্থা আছেন ওই জায়গায় আপনাকে অবস্থান নিতে হবে। এই যে পুরো তথ্যটি আমরা আবারও আপনার কাছ থেকে শুনে নিলাম, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এই তথ্যগুলো আমরা বোধহয় ঠিক মতো প্রচার করতে পেরেছি কি না। আমরা আরও ফিরবো, আমরা বিস্তারিত আলোচনা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে। সঙ্গে থাকবেন আশা করি। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বিরতিতেও মূলত নানা রকম অভিজ্ঞতাই শুনছিলাম, এবং সেই অভিজ্ঞতার খানিকটা আপনাদের সঙ্গেও হয়তো আমরা শেয়ার করাতে চাই। কিন্তু কিছু কিছু জরুরি প্রশ্ন আছে আমার, সেগুলো খানিকটা সেরে নিতে চাই। এবং এরই মধ্যে একজন দর্শকও যোগ দিয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সাকুম বলবেন? সাব্বির রহমান বলছিলাম। বলবেন, জি বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে সম্মানিত ফায়ার সার্ভিসের একজন অফিসার আছেন মেজর শাকিল নওয়াজ, ওনার কাছে আমার একটা সবিনয় প্রশ্ন আছে যে আমাদের 4 বছর আগে যেখানে রানা প্লাজায় ধ্বংসাত্মক একটা ঘটনা ঘটলো, এই বিল্ডিং কলাপস করলো, বিল্ডিং কলাপসের ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে। ফায়ার সার্ভিস বা আমরা ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে তাদের মুখেই শুনেছি ঢাকা শহরে বহু বিল্ডিং আছে, ভূমিকম্প হলে কলাপস করতে পারে। তো বিল্ডিং কলাপস করলে জনসাধারণকে উদ্ধারের জন্য যে ধরনের ইকুইপমেন্ট বা উদ্ধার যন্ত্রপাতি দরকার, সে ধরনের যন্ত্রপাতি ফায়ার সার্ভিসের কাছে আছে কিনা? একই প্রশ্ন খানিক আগে আমরা করেছি, তবু ধন্যবাদ। যদি বলবেন। হ্যাঁ, আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, রানা প্লাজা ডিজাস্টার আমাদের অনেক লোক হয়েছে, মৃত্যুবরণ করেছে, বাট এই ডিজাস্টার থেকে কিন্তু আমরা অনেক লেসন লার্ন আমরা করেছি, অর্জন করেছি। তার একমাত্র এইগুলো হলো, তার উদাহরণগুলো হলো যে কিভাবে নিজেদের ভিতরে কোঅর্ডিনেশন ডেভেলপ করতে হবে। আমাদের গ্যাপ এরিয়া আইডেন্টিফাই করছি, কোথায় আমাদের দুর্বলতা সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমরা একটু শুনে ফেলি ছোট্ট করে, কোথায় আমাদের বড় দুর্বলতা ছিল। আমাদের যেমন ইনিশিয়ালি রানা প্লাজাতে যেটা ছিল যে বিভিন্ন টিম, এখানে অনেকগুলো টিম কিন্তু গিয়েছে, একটু কোঅর্ডিনেশনের অভাব ছিল। সেই কোঅর্ডিনেশনের জিনিসটা কিন্তু আমরা এখন ডেভেলপ করেছি। রানা প্লাজার পরেই কিন্তু আমরা জয়েন্ট এক্সারসাইজ করছি, সিমুলেশন বিভিন্ন টিম নিয়ে আমরা করছি, ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা করছি। সবচেয়ে বড় বাধা কোনটা ছিল রানা প্লাজাতে? আমি বলবো সবচেয়ে বাধার যেটা হলো যে আমাদের ক্রাউড কন্ট্রোলটা ভেরি ডিফিকাল্ট ছিল, এবং এর জন্য কিন্তু আমরা অনেক কাজ করতে পারিনি, এবং রিমার ছিল আমাদের জন্য বড় বাধা। যেমন আমি নিচে 4 তলার ভিতরে অপারেশন করতে হঠাৎ করে বলে যে বিল্ডিং ভাঙছে, তাড়াতাড়ি উঠে আসো, আলটিমেটলি কিন্তু আমাদের বেশ কয়েকবার কিন্তু অপারেশন সিস্ট করতে হয়েছে, মানে বন্ধ করতে হয়েছে, এতে কিন্তু অনেক টাইমই হয়েছে। তারপরে হলো যে আমাদের আরেকটা ছিল, রানা প্লাজা আরেকটা ডিফিকাল্ট ছিল, একমাত্র ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কিন্তু আপনার যন্ত্রপাতি এগুলো ছিল। বাকি যারা এসেছেন, যারা ভলান্টিয়ার আসলে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এরকম, বাইরে যারা আসলে এরকম ছিল না। তো এখন কিন্তু ওখান থেকে আমরা এটা শিখেছি, এবং আপনার বলতে তখন আমার ভলান্টিয়ার ছিল 16,000, এখন কিন্তু আমরা এটা প্রায় 40,000-এর মতো আমরা করে ফেলেছি। আমাদের যন্ত্রপাতি, সরকার অনেক যন্ত্রপাতি কিন্তু আমাদের সরবরাহ করেছে। আর উনি বললেন যে ঢাকা শহরে যে যদি এরকম হয়, ঢাকা শহরে 4 লাখ বিল্ডিং আছে, এবং বড় বড় যারা আমাদের আছেন, যেমন মধুপুর ফল্টে ভূমিকম্প হলে পরে এখানে প্রায় 1 লাখ প্লাস আপনার বিল্ডিং কিন্তু ইনস্ট্যান্টলি কলাপস হবে, মেসিভ কলাপস হবে, এগুলো রিপেয়ার করা যাবে না। এগুলো উদ্ধার করার জন্য সরকার কিন্তু প্ল্যান ডেভেলপ করেছেন, এবং এই প্ল্যানের ভিতরে কিন্তু বাংলাদেশ আর্মি আছে, ফায়ার সার্ভিস আছে, ভলান্টিয়ার আছে, ইভেন কমিউনিটি পিপল আছে, ইভেন সিটি কর্পোরেশনকে ইনক্লুড করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই জ্ঞান অর্জন করে ফেলা দরকার। এক্স্যাক্টলি, প্রত্যেক লেভেলকে। এবং দেখেন, সরকার কিন্তু এই স্কুল কলেজের পাঠ্যপুস্তকেও কিন্তু এগুলা ইনক্লুড করেছে, এবং দুর্যোগ দিবসে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ভূমিকম্পের আপনার ডেমনস্ট্রেশন করা হচ্ছে,
কিভাবে ইভাকুয়েশন করা হবে। শুনলাম আমাদের সময় অনেক কম। রানা প্লাজা আমরা সকাল থেকে শুনছি যে এর দায় দায়িত্ব কার কতটা, ভবনের বড় দুর্বলতাটি কি ছিল? দেখেন এই ভবনটা যেটা আমরা দেখি, ভবনটা আসলে কোথায় নির্মিত হয়েছিল, এটা কিন্তু একটা ডোবা জায়গাতে, এবং ডোবা জায়গাটা পুরা করা হয়েছে আর্টিফিশিয়াল আর্থ ফিলিং, যেটা বালু মাটি, যেটা ভেরি পোর সয়েল, এবং এই ভবনের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো ছিল ভেরি পোর। 2 নম্বর 3 নম্বর আপনার নিচের কলামগুলো বড় হয়ে গেছে, আর তারপরে 5 তলা ইনিশিয়ালি প্ল্যান ছিল, তারপরে এটাকে বর্ধিত করে 9 তলা করেছে, এবং উপরের কলামগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং সব উপরে আপনার 50,000 গ্যালনের একটা আপনার ওয়াটার রিজার্ভারও তৈরি করা হয়েছে। এবং এখানে আমি বিএনবিসির রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকভাবে এখানে মানা হয় না, এটা অ্যাবসলিউটলি ভায়োলেশন এখানে ছিল। আদার ফ্যাক্টরগুলো ছিল, এটা মিক্সড অকুপেন্সি ছিল, এখানে ছিল আপনার মার্কেট ছিল, এখানে ব্যাংক ছিল, শপিং মল ছিল, মিক্সড নানা রকম। তারপরে উপরে বিল্ডিং গুলো ছিল 4 থেকে 5টা এখানে ফ্যাক্টরি ছিল, যেখানে মোর দেন 3000 সুইং মেশিন ছিল, এবং এখানে হেভি জেনারেটর 2nd ফ্লোরে, 6th ফ্লোরে এবং 7th ফ্লোরে স্থাপন করা হয়েছে। দেখভালের দায় দায়িত্ব কার, সেই প্রসঙ্গে আজকে আর আমরা গেলাম না। এগুলো আমি একটু বলি, এগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভাইব্রেশন হতো। আবার প্লাস আপনি যে ট্রাঙ্ক রোডটা ছিল, এই রোড দিয়ে কিন্তু বড় বড় হেভি গাড়ি 25 টন 30 টনের গাড়িগুলো যখন আসছে, প্রচুর পরিমাণে ভাইব্রেশন কিন্তু এখান থেকে হতো। আলটিমেটলি এগুলো থেকেই কিন্তু আপনি একটা, যেহেতু একটা নরম মাটিতে তৈরি করা হয়েছে এবং ঠিকভাবে এটা ব্যবহার করা হয় না, ব্যালেন্সই ছিল না, শেক হয়েছে, আলটিমেটলি এটা কিন্তু এবং সেক্ষেত্রে আপনারা যখন ভেতরে ওই দিন, এর আগের দিনই তো আপনারা কি জানতেন যে আগের দিনই সেখানে ফাটল ধরা পড়েছে? এই খবর কি আপনারা জানতেন? জানতাম স্যার। তাহলে যেদিন সকালবেলা আপনাদেরকে ভেতরে বলা হলো ভেতরে আসেন, আপনারা জানতেন যে ভেতরে ভবনে ফাটল আছে? আমরা জানি বাইরে ফাটা ধরছে, কিন্তু আমরা বইতে যাইতাম না, কিন্তু কাঙ্গ জোর করে কিন্তু ভিতরে নিছে। জোর করে আমি বুঝি নাই, নাকি আপনার নিজের চাকরি বাঁচাতে গেছেন? জোর করে মানে কি? জোর করে কিন্তু নিছে। সুপার বাজারটা তোমরা যাইবে না, কিন্তু সুপার বাজারটা কইছে আমরা বাঁচব, কিন্তু হেরা না ভিতরে নিয়া হেরা নিচে চা খায়, কই হেরা বাঁচানা লাগিয়া। তো আমরা কইছি আমরা যাব না। সেদিন যেদিন ফাড়ছে সেদিন আমরা মনে করেন উপরে গিয়ে আবার নিচে দাঁড়ায় রয়েছি, পরে মনে করেন আবারও নিচে টাইনা নিচে, কিন্তু মানুষটা এইভাবেই মারছে, কিন্তু নাইলে এইভাবে মানুষ মানে আপনি কথাটা আরেকবার বোঝায় বলেন। আপনি সকাল 8:30টার সময় ঘটনা, আপনারা কখন ভেতরে ঢুকলেন এবং কখন আবার আপনারা বের হয়ে আসলেন? মনে করেন সকালে বাড়িছি, বাড়ানোর পরে 10টা-11টা বাজে মনে হয়, কইছে কি রানাহলা যারা ফাটন পড়ছে, তো আমরা সবাই বাড়িয়ে পড়ছি। বাড়ানোর পরে আবার উদ্ধার আবার নিচে নেওয়ার পরে আমরা কেউই যাই না, নিচে সব মানুষ আন্দোলন করতেছে আমরা যাবো না, ফাটছে এটার মধ্যে বয় আছে, পরে আন্দোলন করতেছে। আন্দোলন করতেছে, পরে সেদিন ছুটি দিয়ে দিছে। পরের দিন আবার কইছে কি তোমরা 8টা বাজে যাইবা, তো আমরা মনে করি আঙ্গ বাসা ভাড়া দাম লাগবো, আমরা তো এতটুকু আর জানি না, বাসা ভাড়া দাম লাগবো, তো আমরা গেছি। যাওয়ার পরে এরা সেদিনও যাবো না, কিন্তু 8টা বাজে সবাই নিচে দাঁড়ানো আছে, মিছিল করতেছে, আমরা যাবো না। তো আঙ্গ উপরে ম্যানেজার পিওন কয় না কিছু হয় না, এটা দুর্ঘটনা ঘটছে বিদ্যুতের ইয়ের কারণে, তোমরা উপরে যাও, তোমরা গিয়ে কাজ ধরো। যখন আমরা কাজ ধরছি, এরপরে মনে করেন প্রোডাকশন লেগছে, প্রোডাকশন লওয়ার সাথে সাথেই দুর্ঘটনা ঘটছে। খেয়াল করেছেন, নানা রকম তথ্য কিন্তু আমরা মিডিয়াতে পাই, আমরা আসল খবর আমরা জানলাম। তার মানে ডেকে নিয়ে এক ধরনের হত্যাকাণ্ড সেখানে ঘটে গেছে। আমাদের অনুষ্ঠানের সময় একেবারে ফুরিয়ে গেছে। শেষ এক লাইনে যদি আমি শুনতে চাই আপনার কাছ থেকে, যে সবচেয়ে বড় অভিজ্ঞতাটি আপনার কোনটা এই পুরো রানা প্লাজার ঘটনা? সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে আমি অ্যাজ এ রেস্কিউ অপারেশনগুলো খুব ক্রিটিক্যাল ছিল, খুব ডিফিকাল্ট ছিল। যেমন আমি বিরতির সময় বলতেছিলাম যে ওখানে যখন আমরা ওখানে যখন আমরা মানে মানুষদেরকে রেস্কিউ করতেছিলাম, তখন লাশের উপরে বসে আমার মানে আমি লাশের উপরে বসে আমার পা আরেক লাশের উপরে রেখে তারপরে হচ্ছে সেই বিল্ডিং এর মানে ভীমগুলো ভাঙতে হচ্ছিল। এটা ছিল যখন আমি ভিতরে কাজ করতেছি, তখন আমার উপরে যেমন এত কম জায়গা ছিল যে এমনভাবে পেনকেক হয়ে গেছে যে উপরের ওয়াশরুমের মানে ময়লাগুলো আমার শরীরের মধ্যে আসতেছিল, পোকাগুলো আমার শরীরের মধ্যে আসতেছিল। তো এর মধ্যেও একটা রেস্কিউ কাজ করা, এর মধ্যেও মানুষের জন্য মানে হেল্প করা, তো এই ধরনের মানে ডেডিকেশন নিয়ে ওই রেস্কিউ কাজগুলো করা। বাংলাদেশের মানুষ তো, বাংলাদেশের আমাদের দেশের মানুষ
এবং বিদেশ হলে আমি জানি না, নিশ্চয়ই সকল দেশের মানুষ আছে, কিন্তু আমাদের দেশের মানুষ বলেই কিন্তু এই ধরনের ঘটনাতে তারা জানবাজি রেখে ভিতরে করা ঢুকে হয়েছে। এবং বারবার আমরা তা Otherwise দেখছি। সম্ভব হতো না। আর আমি যেটা বলতে চাবো যে আমরা একজন আমাদের ডিটারমিনেশন এবং স্যাক্রিফাইসের জন্য লাইফ চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা এখানে করেছি। অনেকে বলেছে বিদেশ থেকে টিম না আনা হচ্ছে না কেন, আমরা যেভাবে কাজ করছি আই ক্যান বেট বিদেশের টিম কি সেভাবে জীবন বাজি রেখে এখানে কাজ করতো? জীবনেও করতো না। এবং আমরা জীবন বাজি রেখে প্রত্যেকটা কমিউনিটি লেভেল থেকে শুরু করে আর্মি বলেন, ফায়ার সার্ভিস বলেন, সবাই জীবন বাজি রেখে কাজ করতে পেরেছি দেখে সেই জন্য কিন্তু এত অ্যাচিভমেন্ট হয়েছে। আমি লাস্ট কথা বলবো একটা, যে ডিজাস্টারকে মোকাবেলা করতে হলে অবশ্যই কমিউনিটি লেভেলের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, এবং কমিউনিটি লেভেলের ক্যাপাসিটি না হলে পরে কোনো অবস্থাতে ডিজাস্টার মোকাবেলা সম্ভব হবে না। এবং অনেক disaster অনেক অনেক হচ্ছে ধন্যবাদ এই আলোচনায় যোগ প্রত্যেকটা দিতে পারার জন্য। এবং আমরা event different। আমরা অনুষ্ঠানের সময় বহু আগেই ফুরিয়ে ফেলেছি আমাদের অনুষ্ঠান। আমরা শুনতেও চাই, সে কারণে সময় খানিকটা বাড়িয়েও নিলাম। সঙ্গে থাকবেন ৭১-এর।